আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি এস এ বিথি। শুরুতেই সংবাদ শিরোনাম। লন্ডন বাংলা প্রেস ক্লাবে ফোরাম ফর সেকুলার বাংলাদেশের সভা অনুষ্ঠিত। নির্বাচন পরবর্তী সংখ্যালঘু নিরাপত্তায় সরকারকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান। লন্ডনের রমফোর্ডে রয়্যাল মেজবানের গ্র্যান্ড উদ্বোধন, প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা। এবং যুক্তরাজ্যে উৎসবমুখর পরিবেশে হলো টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন টুর্নামেন্ট। রেড ব্রিজ স্পোর্টস সেন্টারে শতাধিক দলের টান টান লড়াই। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লন্ডন বাংলা প্রেস ক্লাবে ফোরাম ফর সেকুলার বাংলাদেশের সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভা থেকে নির্বাচন পরবর্তীতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এ নিয়ে রয়েছে লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশে জাতীয় নির্বাচন পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে লন্ডন বাংলা প্রেস ক্লাবে ফোরাম ফর সেকুলার বাংলাদেশ নামের সংগঠনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভা থেকে নির্বাচন পরবর্তী ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার সকলের রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও সিভিল সোসাইটি এবং সামাজিক সংগঠন সমূহকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। আমরা সবাই খুবই আশঙ্কিত, নির্বাচন পরবর্তী একটা সহিংসতা হওয়ার সমূহ সম্ভাবনা আছে। তো সেই সহিংসতা কমানোর জন্য সংখ্যালঘু এবং মার্জিনালাইজ গ্রুপগুলোর উপর কোনো ধরনের তাদেরকে ভিক্টিমাইজ করা হবে না, প্রোটেকশনের জন্য আহ্বান জানাচ্ছি। এই যে অসাম্প্রদায়িক চেতনাকে জাগ্রত করার জন্য আজকের যে উদ্যোগ, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের যে নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, তার প্রতিরোধের জন্য আমি সবাইকে সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাইকে অনুরোধ করতে চাই, যে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করতে চাই, যে প্রশাসনের কাছে অনুরোধ করতে চাই, যাতে বাংলাদেশের যেখানে অনেক হিন্দুরা থাকেন সেই সব এরিয়াতে একটু নিরাপত্তা বাড়ানোর জন্য। 10 ফেব্রুয়ারি মঙ্গলবার ফোরাম ফর সেকুলার বাংলাদেশের প্রেসিডেন্ট সৈয়দ এনামুল ইসলামের সভাপতিত্বে ও শাহ মুস্তাফিজুর রহমান বেলালের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সেকুলার বাংলাদেশ মুভমেন্টের কাউন্সিলর পুষ্পিতা গুপ্তা, বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রশান্ত দত্ত পুরকায়স্থ বিইএম, জাসদের অ্যাডভোকেট মুজিবুল হক মনি, সৈয়দা নাজনীন সুলতানা শিকা, সনাতন অ্যাসোসিয়েশনের রবিন পাল, ডক্টর হাসনিন চৌধুরী সাংবাদিক, আব্দুল বাসির সাংবাদিক, সাজিদুর রহমান, হিন্দু সোসাইটির হারাদন ভৌমিক, স্বরূপ শ্যাম চৌধুরী, অনলাইন অ্যাক্টিভিস্ট সুশান্ত দাশগুপ্ত, শাহাবুদ্দিন আহমেদ বাচ্চু, জয়দীপ রায় ও আরও অনেকে। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। লন্ডনের রমফোর্ডে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ইভেন্টস অ্যান্ড ক্যাটারিং প্রতিষ্ঠান রয়্যাল মেজবান। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতিতে এলাকা জুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ। তানভীর তারিকের প্রতিবেদনে বিস্তারিত। লন্ডনের রমফোর্ডে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রয়্যাল মেজবান ইভেন্ট অ্যান্ড ক্যাটারিং। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে এখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং কমিউনিটির সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা রয়্যাল মেজবান ইভেন্ট অ্যান্ড ক্যাটারিং এর উদ্বোধন করতে যাচ্ছি। রয়্যাল মেজবান ইভেন্ট অ্যান্ড ক্যাটারিং লন্ডনের একটা প্রিমিয়াম ক্যাটারিং সার্ভিস, যেখান থেকে আমরা বিয়ে, শাদী, অলিমা এবং যে কোনো কর্পোরেট ইভেন্টের জন্য কমপ্লিট সার্ভিস আমরা দিয়ে থাকি। আমাদের ইনহাউস খাবার থেকে ডেকোরেশন থেকে কমপ্লিট একটা সার্ভিস দেওয়ার জন্য আজকে থেকে আমরা যাত্রা শুরু করলাম। আশা করি আপনারা আমাদের সহযাত্রী হবেন, আমাদের সাপোর্ট করবেন। এখান থেকে প্রিমিয়াম ব্র্যান্ডের যদি কোনো একটা বিয়ে, শাদী বা যে কোনো একটা অনুষ্ঠানের প্যাকেজ নিতে চান, আমরা সর্বোপরি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। Catering service, so alhamdulillah, we use the premium spice, and our chef is very young and very talented chef. So we try our highest level inshallah. Catering জানেন আপনি, ওখানে তো লার্জ, ভেরি লার্জ কোয়ান্টিটি। আর রয়্যাল মেজবান খালাবুনা যেটা করতেছি আমরা, ওদের প্রিমিয়াম ডিশ। তারপরে মেজবানি কুরসি যেটা, এটা ইউনিক, ওইটা আমরা ডিফারেন্ট ওয়ে করতেছি। উই ট্রাইং টু কম্বাইন দ্য ফুড, বাংলাদেশি ফুড, ইন্ডিয়ান ফুড এবং টার্কিশ ফুডের কম্বিনেশন করে আমরা বিয়ে শাদীর খাবার পরিবেশনের জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তো আপনারা যদি ইউনিক কিছু চান, তাহলে আমাদের টিম, very experienced team, about 30 years we are on the trade, so we're trying our highest level inshallah. We'll be more than happy to serve the community. Officially আজকে আমরা ওপেন করতে যাচ্ছি রয়্যাল মেজবান ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস।
আপনারা সকলেই শুনে খুশি হবেন। আমাদের প্রথম যে প্রোগ্রামটা ছিল ওই সিটি পেভিলিয়নে, আমরা প্রথম প্রোগ্রামটা ছিল আমাদের 1000 পিপুলের। ওই দিন আমাদের সবাই আমাদের রয়্যাল মেজবানের জন্য এত দোয়া করেছে, আর সবাই মানে আমাদের কাছ থেকে কার্ড নিয়েছে, বলছে যে আপনাদের সার্ভিস এবং খাবারটা এত মজার ছিল, সুস্বাদু ছিল, আমরা আপনাদের সাথে থাকতে চাই। ইনশাআল্লাহ আমি আমাদের কমিউনিটির সবাইকে অনুরোধ করব আপনারা আমাদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন, রয়্যাল মেজবান একদিন তার মকসুদুল মঞ্জিলে পৌঁছবে। মোস্টলি আমরা পুরা ইউকে আমরা কভার করতে পারবো ইনশাআল্লাহ। তো মোস্টলি আমাদের ওই যে মনে করেন M25 যে এরিয়া আছে, এই এরিয়াটা আমাদের জন্য খুবই সুবিধা হয়, আমরা এই এরিয়াটা কভার করব। এবং যে যে জায়গা থেকে আমাদেরকে নক করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা সার্ভিস দিতে সদা সচেষ্ট থাকবো। এই কেটারিং সার্ভিসে একটু ইউনিক কিছু নিয়ে আসতে পারবো, যে আমরা শুধু বাংলাদেশি খাবার না, বাংলাদেশি খাবারের সাথে টার্কিশ খাবারও আমরা প্রোভাইড করতে পারবো, যার কারণে আমরা মনে করি আমরা একটু ইউনিক। যে একটা কেটারিং ব্যবসা লঞ্চ করেছে রয়্যাল মেজবান, খানিটা খুব ভালো হয়েছে। কি আমরা আশা করি গিয়া কি এই ধরনের খানার সুযোগ আমরা আজকে জেলা দিচ্ছেন, আমরা সমাজে অন্যান্য বিভিন্ন জায়গাতে গিয়া বিভিন্ন টাউনে গিয়া দিবা গিয়া দোয়া করি তারা গিয়া যে ব্যবসাটা সফল হোক, সাকসেস হোক। আজকের খানি খুব টেস্টি হয়েছে বা খুব ভালো লাগে আসলে খাইতে। ঐতিহ্যবাহী বাঙালি স্বাদ এবং আধুনিক ক্যাটারিং এর সমন্বয়ে রয়্যাল মেজবান ব্রিটিশ বাংলাদেশির জন্য এক অনন্য সমন্বয়। আয়োজকরা জানান, টার্কিশ, ইন্ডিয়ান এবং বাংলাদেশি বাহারি খাবারের সাথে আধুনিক ক্যাটারিং সেবা যুক্ত করে কমিউনিটির বিভিন্ন আয়োজনে তারা অংশ হতে চান। তানভীর তারেক, বাংলা টিভি, লন্ডন। যুক্তরাজ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2026। শনিবার লন্ডনের রেড ব্রিজ স্পোর্টস সেন্টারে দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় অ্যাডভান্সড ও ইন্টারমিডিয়েট দুই বিভাগে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অংশ নেয় 100টিরও বেশি দল। পুরো টুর্নামেন্ট জুড়ে ছিল টানটান উত্তেজনা, সৌহার্দ্য ও প্রতিযোগিতামূলক পরিবেশ। তানভীর তারিকের প্রতিবেদনে বিস্তারিত। ফুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে লন্ডনের রেড ব্রিজ স্পোর্টস সেন্টারে আজ অনুষ্ঠিত হচ্ছে টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2026। দিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে রেকর্ড সংখ্যক 106টি দল অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এবং দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আজকে আমরা টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন ক্লাবর টুর্নামেন্ট লন্ডনের বিভিন্ন শহর থেকে বহুত প্লেয়ার সকল আইসন। আমরা স্পন্সর মেইন স্পন্সর লাগে HRF হিউম্যান রিলিফ ফাউন্ডেশন, তারা আমরা স্পন্সর করা, অলসো আদার স্পন্সর আসেন আমরা লগে। অ্যান্ড ইনশাল্লাহ আগামীতেও আমরা এই বড় ধরনের টুর্নামেন্ট করবো। যারা স্পন্সর আসেন, স্পন্সর সহ যারা পার্টিসিপেট করছেন, যারা আমরা এই টুর্নামেন্ট সাকসেস করার লাগে আমরা লগে আসেন সহযোগিতা করা, আমি সবরে ধন্যবাদ জানাই। দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় অ্যাডভান্স এবং ইন্টারমিডিয়েট উভয় বিভাগে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে 100টিরও বেশি দল অংশগ্রহণ করে। পুরো টুর্নামেন্ট জুড়ে ছিল টানটান উত্তেজনা, সৌহার্দ্য এবং প্রতিযোগিতামূলক পরিবেশ। Tower Hamlets Badminton Club has arranged a tournament here in Red Beach. Over 100 teams have participated. This brings everyone together, and it also will give them a joy because they want to help the people. As Ramadan is coming, we all are getting ready for Ramadan, but around the world, many refugees, especially Palestinians, are so deprived. So we decided with Tower Hamlets Badminton Club that we want to do a tournament to raise some fund for Palestinians. টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2026-এ অ্যাডভান্স ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন জয়নাল উদ্দিন ও রেদওয়ান সাব্বির জুটি। আমি এক ক্যাটাগরি খেলাইছি ND, সো আমরা ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমরা আসলে রিয়েলি এনজয় করছি। থ্যাংক ইউ অল অর্গানাইজার, আমরা দারুণ একটা খেলা উপহার দেওয়ার লাগে। রানার আপ হন নুরুল ও তুহিন। ইন্টারমিডিয়েট বিভাগে বিজয়ী হন মাসুম ও রুবেল। রানার আপ হন জুনায়েদ ও বিলাল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্লাবের চেয়ারম্যান আমিরুল চৌধুরী এবং টুর্নামেন্টের প্রধান সংগঠক আতা রহমান। দুই তিনটা কারণে আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্ট করি। একটা হলো চ্যারিটির উদ্দেশ্য করি, আর এটাও একটা আমাদের একটা ইন্টেনশন আছে, যে উদ্দেশ্য আছে আজকে যে কিছু পয়সা রেজ করলে আমরা কিছু চ্যারিটির অবদান করবো, দান করবো। আর অনার যে আমার মানুষে আমার ভাই বন্ধুরা আমার ইয়ে করেন কোন যে একটু ম্যানেজ করবো লাগে, and I enjoy that part of my life. আমার কাছে খুব ভালো লাগে। It's fantastic. It's nice to see Tower Hamlets have organized such a big
tournament which and it's fantastic to see they did and Amra from BBF UK we just want to say thank you to Tower Hamlet and all the sponsors who has organized this tournament, so well done to Tower Hamlet. প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাবুল হক, আব্দুল মুক্তাদির শামীম, মুহাম্মদ আবেদিন, আতাউর রহমান মিয়া। টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের পেছনে আয়োজক ও স্বেচ্ছাসেবকদের ভূমিকা ছিল প্রশংসনীয়। আমরা আজকে সব বাঙালি, কেন সব আমরা proud to be a Bengali. I'm quite old and you can see there is a young player and we are enjoying today in Red Bridge Sports Center by THB Badminton Club. টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন ক্লাবের খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন মাহিদ চৌধুরী, ডক্টর আবুল, আকলাম হোসেন, উজ্জ্বল আহমেদ, সুহাদ খান, দুয়েল আহমেদ এবং নাসিম। টুর্নামেন্টটি সফলতা শেষে বিজয়ী এবং রানার্স আপদের হাতে ট্রফি এবং নগদ প্রাইজ মানি তুলে দেওয়া হয়। তানভীর তারেক, বাংলা টিভি, লন্ডন। এবার বাংলাদেশের খবর। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের শপথকে ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। অনুষ্ঠানে প্রায় 1200 দেশি বিদেশি অতিথির উপস্থিতি নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সংসদ সচিবালয়ের সূত্র জানিয়েছে, অনুষ্ঠানে আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি জানিয়েছেন, গতানুগতিক ধারা বাদ দিয়ে সাধারণ মানুষ ও জুলাই যোদ্ধা পরিবারের সামনে এবার শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। মঙ্গলবার বিকেল 4টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে ও মন্ত্রিসভার সদস্যদের শপথকে ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে এবার প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রায় 1200 দেশি বিদেশি অতিথি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানিয়েছেন, তারেক রহমানের নেতৃত্বেই আগামীতে সরকার গঠন করে জনগণের পাশে থাকবেন। জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন সরকার গঠন করব এবং জনগণের পাশে থেকে যে আমানতটুকু যেন আমরা রক্ষা করতে পারি, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এবং সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। 13টি দেশ ইতিমধ্যে তাদের প্রতিনিধি আসবেন, কোনো দেশের প্রধানমন্ত্রী আসবেন, কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী আসবেন, স্পিকার মহোদয়রা আসবেন এবং অন্যান্য যারা আছেন ডেলিগেট হিসাবে তারা অংশগ্রহণ করবেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার এবং সাধারণ মানুষের সামনে শপথ নিতেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই আয়োজন করা হয়েছে। উন্মুক্ত পরিবেশে এবং সাধারণ মানুষের সামনেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। আগামীকালকের এই শপথ অনুষ্ঠানে অনেকেই দাওয়াত পাবেন যারা জুলাই যোদ্ধা হিসাবে পরিবার হিসাবে রয়েছেন। প্রস্তুত সংসদ ভবন, প্রস্তুত শপথ মঞ্চ। 2 দশক পর সরকার গঠনের পথে বিএনপি। দক্ষিণ প্লাজায় শপথের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে নতুন রাজনৈতিক অধ্যায়। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য, অন্তর্ভুক্তিমূলক হয়েছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সোমবার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদনে প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডক্টর ইফতেখারুজ্জামান। পাশাপাশি নির্বাচন অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তমূলক হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। তবে নির্বাচনে দল জোটের মধ্যে আন্তদলীয় কোন্দল, ক্ষমতার জন্য অসুস্থ প্রতিযোগিতা এবং সহিংসতা ক্রমেই বৃদ্ধি পেয়েছে, যা নির্বাচন পরবর্তী সময়েও অব্যাহত রয়েছে উল্লেখ করেন। এছাড়া নির্বাচনে 21% জাল ভোটের তথ্যটি সঠিক নয় বলেও করেন ডক্টর ইফতেখারুজ্জামান। ন্যূনতম যখন বলছে তখন একাধিক হতে পারে, 2টা হতে পারে, কিন্তু সেটা পুরোটাই জাল ভোট হয়ে গেছে 21%। এটা হিসাব করে 21% জাল ভোট হয়েছে সেটা বলা কিন্তু অত্যন্ত বিভ্রান্তিকর। আমরা সেই কথাটা বলছি না। যে কথিত কর্তৃবাদী সরকার বা শক্তি তাদের ঘোষিত নির্বাচন বিরোধী অবস্থান এবং তৎপরতার ফলে আমরা বেশ কিছু অস্থিতিশীলতা দেখেছি। কাজে অনেক ক্ষেত্রে ত্রিমুখী অসহিষ্ণুতা এবং অসুস্থ প্রতিযোগিতা এবং কোনো কোনো ক্ষেত্রে সহিংসতা হয়েছে। অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার দুপুরে এনসিপির মিডিয়া কমিটির সদস্য ইয়াসিন আরাফাত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সন্ধ্যায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে
6 সদস্যের একটি প্রতিনিধি দল জুলাই সনদে স্বাক্ষর করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন। এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাশিন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। বিশ্ব বাংলায় নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকবে। সৌদি আরবে ওমরা পালন শেষে দেশে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার 6 জন নিহত। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। সরকার গঠন করবে বিজয়ী দল, এটাই স্বাভাবিক। কিন্তু ভাবুন তো, একদিকে সরকারের মন্ত্রীরা শপথ নিচ্ছেন আর ঠিক উল্টো দিকে বিরোধী দলও নিজেদের একটি পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করে বসে আছে। শুনতে অবাক লাগলেও আধুনিক গণতন্ত্রে এটি এক দুর্দান্ত চর্চা, যার নাম শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রী পরিষদ। সম্প্রতি বাংলাদেশের 11 দলীয় জোটের পক্ষ থেকে এমন একটি ধারণার কথা আসার পর দেশজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। বিস্তারিত জানাচ্ছেন অনন্ত হাসান মাসুদ। সরকার গঠন করবে বিজয়ী দল, এটাই তো স্বাভাবিক। কিন্তু ভাবুন তো, একদিকে সরকারের মন্ত্রীরা শপথ নিচ্ছেন আর ঠিক উল্টো দিকে বিরোধী দলও নিজেদের একটি পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করে বসে আছে। শুনতে অবাক লাগলেও আধুনিক গণতন্ত্রে এটি এক দুর্দান্ত চর্চা, যার নাম শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রী পরিষদ। সম্প্রতি বাংলাদেশে 11 দলীয় জোটের পক্ষ থেকে এমন একটি ধারণার কথা আসার পর দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। কিন্তু প্রশ্ন হলো, এই ছায়া মন্ত্রী পরিষদ আসলে কি? এটি কি কেবলই নাম সর্বস্ব কোনো কমিটি, নাকি রাষ্ট্র পরিচালনায় সরকারকে চ্যালেঞ্জ জানানোর এক শক্তিশালী অস্ত্র? এই ব্যবস্থার গোড়াপতন হয়েছিল ব্রিটিশ রাজনীতিতে। 1836 সালে স্যার রবার্ট পিল যখন তার প্রাক্তন সতীর্থদের নিয়ে সরকারের বিরোধিতা শুরু করেন, তখন থেকেই এর আনুষ্ঠানিক যাত্রা 1880-র দশকে শব্দটি সংবাদপত্রে জায়গা করে নেয় এবং 1951 সালে লেবার নেতা হিউ গেটেস্কেল একে আধুনিক রূপ দেন। বর্তমানে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশগুলোতে এটি একটি সুপ্রতিষ্ঠিত সংসদীয় রীতি। যুক্তরাজ্যে একে মহামান্যের অনুগত বিরোধী দলও বলা হয়। ছায়া মন্ত্রী পরিষদের মূল কাজ হলো বর্তমান সরকারের প্রতিটি মন্ত্রীর কাজের উপর ছায়ার মতো লেগে থাকা। ধরুন, বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশ থেকে অস্ত্র কেনার সিদ্ধান্ত নিলেন, ঠিক তখনই ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্লেষণ করে দেখবেন সে অস্ত্রের দাম ও মান ঠিক আছে কিনা। যদি কোনো দুর্নীতি বা অপচয় হয়, তবে তারা বিকল্প প্রস্তাব নিয়ে জনগণের সামনে হাজির হবেন। এমনকি অনেক দেশের সরকার যখন বাজেট পেশ করে, ছায়া মন্ত্রিসভা তখন পাল্টা একটি বিকল্প বাজেট দিয়ে বুঝিয়ে দেয় যে তারা ক্ষমতায় থাকলে দেশ আরও কত ভালোভাবে পরিচালনা করতে পারত। বাংলাদেশের রাজনীতিতে এনসিপি বা জামায়াত ইসলামের মতো দলগুলোর যদি সরকার চালানোর অভিজ্ঞতা কম থাকে, তবে ছায়া মন্ত্রিসভা হতে পারে তাদের জন্য বড় একটি প্র্যাকটিস গ্রাউন্ড। বিশ্লেষকদের মতে, যদি আসলে একটি শক্তিশালী ছায়া ক্যাবিনেট গঠিত হয়, তবে সেটি নাগরিকদের জন্য আশীর্বাদ হতে পারে। এতে কোনো কারণে ইমার্জেন্সি পরিস্থিতিতে সরকারের পতন ঘটলে বিরোধী দল আগে থেকে প্রস্তুত থাকবে দেশ পরিচালনার জন্য। আবার অনেকের মতে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটি অপ্রয়োজনীয় একটি বিষয়, যার সঠিক বাস্তবায়ন শতভাগ সম্ভব নয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা। সৌদি আরবে ওমরা পালন শেষে দেশে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার 6 জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, যিনি চিকিৎসাধীন। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সৌদি আরব ব্যুরো প্রধান সোহেল রানা জানান, সৌদি আরবের জেদ্দা থেকে আভা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। ওমরা পালন শেষে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলে একই পরিবারের 5 জন সহ মোট 6 জনের মৃত্যু হয়। সোমবার দুপুরে নিহত মিজানের বড় ভাই বাহরুল আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন মিজানুর রহমান, তার স্ত্রী মেহের আফরোজ সুমি, 1.5 বছরের শিশুকন্যা সুবা আক্তার ও বড় মেয়ে মোহনা আক্তার, গাড়ি চালক হোসেন মোহাম্মদ জিলানি। এছাড়া অপর আরেক কন্যা ফাইজা আক্তার গুরুতর আহত। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনীয় সেনাবাহিনীর ড্রোন হামলায় বিধ্বস্ত হয়েছে কৃষ্ণ সাগরের তীরবর্তী রুশ বন্দর তামান। এই বন্দর দিয়ে তেল ও তেলজাত পণ্য, শস্য, কয়লা ও অন্যান্য পণ্য বহির্বিশ্বে যায়।
তামান বন্দরটি রাশিয়ার ক্রাসনোদার প্রদেশে অবস্থিত। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম পোস্ট করা এক বিবৃতিতে ক্রাসনোদারের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ বলেছেন, ইউক্রেনের ড্রোন হামলায় বন্দরটির তেলের স্টোরেজ ব্যবস্থা, গুদাম এবং টার্মিনাল প্রায় ধ্বংস হয়ে গেছে। সেই সঙ্গে 2 জন আহতও হয়েছেন। শনিবার দিবাগত রাতে তামান বন্দরের পাশাপাশি কৃষ্ণ সাগরের তীরবর্তী পর্যটন শহর সোচি এবং আরেক শহর আনাপার ইউরোভকা গ্রামেও ড্রোন হামলা করছে ইউক্রেন। তবে এখনও সেসব অঞ্চল থেকে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য আসেনি। শেষ করছি বিশ্ব বাংলায়, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। লন্ডনে বাংলা প্রেস ক্লাবে ফোরাম ফর সেকুলার বাংলাদেশের সভা অনুষ্ঠিত। নির্বাচন পরবর্তী সংখ্যালঘু নিরাপত্তায় সরকারকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান। লন্ডনের রমফোর্ডের রয়্যাল মেজবানের গ্র্যান্ড উদ্বোধন, প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা। যুক্তরাজ্যে উৎসবমুখর পরিবেশে হলো টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন টুর্নামেন্ট। রেড ব্রিজ স্পোর্টস সেন্টারে শতাধিক দলের টান লড়াই। এবং সৌদি আরবে ওমরা পালন শেষে দেশে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় 6 জন নিহত। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।